আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টিং ফর লিজ। সো আমরা আজকে এটার 4 নাম্বার লেকচারে আসছি। চলো দেখো ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে হচ্ছে এটা DUBBA 2020 সালের একটা ম্যাথ যেটার মধ্যে অ্যামোর্টাইজেশন শিডিউল অ্যান্ড জার্নাল ইনক্লুডেড। তাহলে চলো দেখো এটা কীভাবে হয়েছে। The following facts pertain to a non-cancelable lease agreement between Buta Leasing Company and বাকুরতা কোম্পানি লিজ। নামগুলো কীরকম, বিউটা, বাকুরতা। আচ্ছা যাই হোক, এটা বড় কথা না, কথা হলো আমাদের ম্যাথ করতে। মনে করো এখানে একটা নাম, এই একটা নাম, এই আরেকটা নাম, দুইটা কোম্পানির মধ্যে যেহেতু লিজ সম্পাদিত হবে। তাহলে আসো এখন এটা কী লিজ? এটা হচ্ছে অ্যাট ফার্স্ট নন ক্যান্সেলেবল লিজ। তাহলে আমরা কি বুঝতে পারলাম এটা কী লিজ? এটা হচ্ছে নন ক্যান্সেলেবল লিজ। তাহলে নন ক্যান্সেলেবল লিজ মানে হচ্ছে ক্যাপিটাল লিজ, কি যেটাকে ক্যান্সেল করা যায় না বা বাতিল করা যায় না বা অবাতিলযোগ্য লিজ, এটাকে বলা হয় কি ক্যাপিটাল লিজ। ওকে, এরপরে বলছে ইনসেপশন ডেট জানুয়ারি 1, 2020। অর্থাৎ এই লিজটা শুরু হওয়ার ডেট কবে? ইনসেপশন মানে কি লিজ শুরু হওয়ার ডেট। সো এটা শুরু হয়েছে কবে? জানুয়ারি 1, 2020 সালে শুরু হয়েছে। এরপরে বলছে অ্যানুয়াল লিজ পেমেন্ট ডিউ অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। বিগিনিং উইথ জানুয়ারি 1, 2020 টাকা হলো 1,24,798 টাকা। তাহলে অ্যানুয়াল লিজ পেমেন্ট কত? অর্থাৎ অ্যানুয়াল লিজের পেমেন্ট বা কিস্তি পেমেন্ট কত টাকা করে? অ্যানুয়াল কিস্তির পেমেন্ট হলো 1,24,798 টাকা, যেটা শুরু হয় জানুয়ারি 1, 2020 থেকে। ওকে, তাহলে আমরা কিস্তির টাকা পেয়ে গেছি 1,24,798 ইয়ারলি। এরপরে বলেছে রেসিডুয়াল ভ্যালু অফ ইকুইপমেন্ট অ্যাট দ্য এন্ড অফ লিজ টার্ম গ্যারান্টেড বাই দ্য লিজি টাকা 50,000। তাহলে এখন আসো 50,000 টাকা বলছে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু। গ্যারান্টেড বললে আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে, গ্যারান্টেড বললে আমাদের দুইটা জিনিস করতে হবে। একটা হলো আমরা যখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি নির্ণয় করব, PBA নির্ণয় করব, তখন এটা আমাদের লাস্টে গিয়ে যোগ হবে, এই 50,000 লাস্টে গিয়ে যোগ হবে। আর আরেকটা হলো আমরা যখন ডেপ্রিসিয়েশন নির্ণয় করব, তখন আমরা কি করব? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, তখন আমরা এই সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বিয়োগ করব। যদি এখানে আনগ্যারান্টেড বলতো তাহলে আমাদের PB নির্ণয়ও কাজ করতো না, কিংবা যখন আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করতাম তখনও কাজ করতো না। এখন যেহেতু এটা বলছে গ্যারান্টেড, সো আমরা PB নির্ণয় করার সময় এটা যোগ করতে হবে। এরপরে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে সেলভেজ ভ্যালু বিয়োগ করতে হবে বা রেসিডুয়াল ভ্যালু বিয়োগ করতে হবে। এরপর ডিভাইডেড বাই লাইফ টাইম, অর্থাৎ কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ টাইম। সো সেখানে আমাদের রেসিডুয়াল ভ্যালু বিয়োগ করা লাগবে। ওকে, তাহলে এটাও আমাদের গেল। এরপরে দেখো লিজ টার্ম হলো 6 বছর। লিজের মেয়াদ কত বছর? 6 বছর। এরপরে ইকোনমিক লাইফ অফ লিজ ইকুইপমেন্ট 6 বছর, অর্থাৎ লিজের মেয়াদও 6 বছর। এরপর হচ্ছে ইকুইপমেন্টের ইকোনমিক লাইফও হলো 6 বছর। তাহলে এখানে আমাদের ম্যাথ ফুল করা লাগবে 6 বছর দিয়ে। এরপরে আসো ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট অ্যাট জানুয়ারি 1, 2020 6 লাখ টাকা। তাহলে ফেয়ার ভ্যালু কত এটার? 6 লাখ টাকা হচ্ছে ফেয়ার ভ্যালু। এরপর হচ্ছে এখন ফেয়ার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের কোনটা নির্ণয় করতে হবে? প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা লাগবে। ওকে, এখন আসি এরপরে লেজর ইমপ্লিক্ট রেট 12%। লেজর সুদের হার কত পার্সেন্ট ধরছে? 12%। লিজি ইনক্রিমেন্টাল বোরিং রেট 12%। লিজিও 12% ধরছে, অর্থাৎ লিজি যদি ধার করতো এই টাকা তাহলে সে 12%ই দিতে হতো। সো এখানে যেহেতু দুইটাই 12%, আমাদের ম্যাথ ফুল হবে 12% দিয়ে, এখানে কোনো আর ভেজাল নাই। ওকে, এরপরে এখন আসো দ্য লিজি অ্যাজিউমস রেসপন্সিবিলিটি ফর অল এক্সিকিউটিভ কস্ট, অর্থাৎ লিজি সকল এক্সিকিউটিভ কস্ট কী করবে? বহন করবে। হুইচ আর এক্সপেক্টেড টু অ্যামাউন্ট 2 টাকা 5,000 পার ইয়ার, অর্থাৎ প্রতি বছরে 5,000 টাকা করে এক্সিকিউটিভ কস্ট দিতে হবে। এক্সিকিউটিভ কস্টের সূত্র কি? এক্সিকিউটিভ কস্ট বা এক্সিকিউটিভ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। প্রত্যেক বছর আমরা যখন জার্নাল দেব, মনে করেন 2020, 2021, প্রত্যেক বছর এই 5,000 টাকা করে আমাদের এক্সিকিউটিভ কস্টের জার্নাল দেওয়া লাগবে। ওকে, আমরা এটা এখন ম্যাথের মধ্যে দেখতে পাবো। এরপরে বলছে দ্য অ্যাসেট উইল রিভার্ট টু দ্য লেজর অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজি টার্ম, অর্থাৎ যদি এই অ্যাসেট কী করা যাবে? রিভার্ট করা যাবে, বা যখন মেয়াদ শেষ হয়, মেয়াদ শেষ হলে এটা লিজে কিনে নিতে পারবে আর কি।
এটাই বুঝাইছে। এরপরে দ্য লিজি ইউজেস দ্য স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড ফর অল ইকুইপমেন্ট, অর্থাৎ দ্য লিজি ইউজেস দ্য স্ট্রেট লাইন, অর্থাৎ স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন বা সরলরৈখিক পদ্ধতিতে ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন নির্ণয় করছে আর কি। তো সরলরৈখিক পদ্ধতিতে সূত্র কি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ টাইম বা ইউজফুল লাইফ। তাহলে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন আমাদের একই হবে। স্ট্রেট লাইন মানে কি, প্রতি বছরের ডেপ্রিসিয়েশন একই। ওকে, এখন আসো রিকোয়ার্ডে 1 নম্বরে বলছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট। আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলছে, আমাদের পিআর ভ্যালু দেওয়া আছে, সো প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। এরপরে 2 নম্বরে বলছে প্রিপেয়ার অ্যান অ্যামোর্টাইজেশন শিডিউল দ্যাট উড বি সুইটেবল ফর লিজি। লিজির জন্য আমাদের একটা অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে হবে। এরপরে বলছে প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ ফর দ্য লিজি ফর দ্য ইয়ার্স 2020 অ্যান্ড 2021 অ্যাজিউম দ্য লিজেস অ্যানুয়াল অ্যাকাউন্টিং পিরিয়ড ইন্ডস অন ডিসেম্বর 31। আচ্ছা, এখানে বলছে যে আমাদের জার্নাল এন্ট্রি দিতে লিজের বইতে, এই যে লিজের বইতে জার্নাল এন্ট্রি দিতে 2020 আর 2021 সালের জন্য, যেখানে মেয়াদ শেষ হবে কখন, শেষ হবে হলো ডিসেম্বর 31-এ, ইন্ডস অন ডিসেম্বর 31, পিরিয়ড শেষ হবে ইন্ড অন ডিসেম্বর 31। ক্লিয়ার? তাহলে এখন আসো আমরা এখন অ্যান্সারে করি। তাহলে আমাদের বলছে কি অ্যাট ফার্স্ট মিনিমাম লিজ অ্যামাউন্ট বের করতে, প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে। আমাদের এখানে দেওয়া আছে ফিয়ার ভ্যালু 6 লাখ টাকা, বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু। দুইটার মধ্যে যেটা ছোট সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, আর যদি দুইটা সমান হয় তাহলে আমরা সমান একটা অ্যাকসেপ্ট করলেই হয়। তাহলে এখন আসো পিবি অফ মিনিমাম লিজ পেমেন্ট সমান সমান পিবি অফ অ্যানুয়াল পেমেন্ট প্লাস পিবি অফ গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু। যেটা আমরা বলছি এখানে রেসিডুয়াল ভ্যালু গ্যারান্টেড, সো এটা আমাদের যোগ করতে হবে লাস্টে। দেখো আমরা এখানে লাস্টে যোগ করছি, এখানে তোমরা 1 না দিয়ে এসবি দিতে পারো। হ্যাঁ, এটা হবে এসবি। তাহলে পিবি অফ, এখন আমাদের পিবি সূত্র কি, এটা আমাদের বিগিনিং বলছে নাকি কোনো কিছু বলে নাই, এটা বলছে বিগিনিং। আর বিগিনিং বললে আমাদের সূত্র হচ্ছে, এটা হচ্ছে মেইন সূত্র। হ্যাঁ, বিগিনিং বললে জাস্ট এটার সাথে এই জিনিসটা যোগ হবে 1 + r। আর কোনো কিছু না বললে বা শেষে বললে তখন আমাদের জাস্ট এটা হবে। বিগিনিং বললে এটার সাথে 1 + r জাস্ট গুণ হবে। আর যেহেতু এটা গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু, সো গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু মানে হচ্ছে আমাদের এই সূত্র, এটা আমাদের লাস্টে যোগ করা লাগবে। সেই জন্য দেখো এখানে আমরা যোগ, এরপরে এসবি ডিভাইডেড বাই 1 + r হোল টু দি পাওয়ার n দিয়েছে। ওকে, কারণ এটা বলছে যে এটা কি বিষয়টা কীরকম, মনে করো তোমার একটা জিনিস আমি লিজ দিয়েছি, একটা ইকুইপমেন্ট লিজ দিয়ে আমি বলছি যে এটার মেয়াদ শেষে এটার 50,000 টাকা আরও থাকবে, অবশিষ্ট মূল্য থাকবে। সো অবশিষ্ট মূল্য 50,000 টাকা থাকবে, এটা তো লাস্টে দেওয়া লাগবে। লিজির তো এটা লাস্টে দেওয়া লাগবে নাকি, সো সেই জন্য আমাদের এটা লাস্টে যোগ করতে হয়েছে। সেই জন্য এসবি ডিভাইডেড বাই 1 + r হোল টু দি পাওয়ার n, এটা দিয়ে আমরা লাস্টে করবো, তাহলেই হবে প্রেজেন্ট ভ্যালুতে। তাহলে এখন আমরা দেখো আমাদের কিন্তু কিস্তির টাকা দেওয়া আছে, ইয়ারলি কিস্তি কত, অ্যানুয়াল 1,24,798। এরপরে সূত্র হচ্ছে মেইনলি a × 1 - 1 ডিভাইডেড বাই 1 + r হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই r। এখানে r এর জায়গায় তোমরা চাইলে আইও দিতে পারো, দুইটার মানে একই। এরপরে × 1 + r, আর যেহেতু রেসিডুয়াল ভ্যালু গ্যারান্টেড সেই জন্য এসবি ডিভাইডেড বাই 1 + r হোল টু দি পাওয়ার n, এটা হবে লাস্টে যোগ। তাহলে এখন আসো আমরা অ্যানুয়াল পেমেন্ট পাইছি এটা। এরপরে আমাদের সূত্র অনুযায়ী 1 - 1 ডিভাইডেড বাই 1 + r এর মান কত বা i এর মান কত, সুদের হার কত, দুইজনেই 12% ধার্য করছে, সো আমাদের 12%ই হবে এখানে 0.12। এরপরে বছর কত, বছর হলো 6 বছর, 6 বছর, দুইটাই 6 বছরের। ইকুইপমেন্টের মেয়াদও 6 বছর, এরপরে হলো তোমার লিজের মেয়াদও 6 বছর, তো আমাদের এখানে 6 হবে। আমাদের লিজের মেয়াদ এখানে কাউন্ট হবে, হ্যাঁ 6 বছর। আর ইকুইপমেন্টের মেয়াদ কাউন্ট হয় কোথায়, ওই যে ডেপ্রিসিয়েশন নির্ণয়। সো এখানে যেহেতু দুইটা একই, সো এটা নিয়ে আর বেদাল নেই। 6 ডিভাইডেড বাই আর এর মান কত, এই যে 0.12, অর্থাৎ যে সুদের হার দেওয়া আছে সেটা। এরপরে 1 + r এর মান 0.12। এরপরে এসবি কত, এসবি হলো 50,000 টাকা, ডিভাইডেড বাই 1 + r এর মান কত, 0.12। এরপরে হোল টু দি পাওয়ার 6 n এর মান। এরপরে এটা আমাদের আসে, এটা ক্যালকুলেশন করছে, এরপরে এটার ক্যালকুলেশন, এরপরে এটা প্লাস ক্যালকুলেশন, তারপরে এগুলো সব একসাথে করলে আমাদের আসে 6 লাখ। মনে রাখবো এখানে 5,99,997, 98, 99 যাই হোক, কিংবা 2-3 টাকা, মনে 6 লাখ 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 60 টাকা, 5 টাকা,
2-3 টাকা বেশি হলে মনে করে সেটা একদম সমান সমান ধরবা 6 লাখ টাকা। ওকে, মনে করো এখানে 97, 98 বা 96 এরকম আসছে, তখন 6 লাখ ধরবা, এটা সমস্যা নেই। হ্যাঁ, এখন আসো তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু পাইছি 6 লাখ টাকা, আবার ফেয়ার ভ্যালু হচ্ছে 6 লাখ টাকা। তাহলে এখন আমাদের কী হবে, আমরা বলছি দুইটার মধ্যে যেটা ছোট সেটা অ্যাকসেপ্টেবল। তো এখন দুইটা যেহেতু সমান, তার মানে আমাদের প্রেজেন্ট ভ্যালু এখানে 6 লাখ টাকা, বা আমরা এখন 6 লাখ ধরে ম্যাথ কাউন্ট করতে হবে। তাহলে লিজের এখন আমাদের কত, 6 লাখ টাকা। এখন আসো আমাদের 2 নম্বরে বলছে লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে হবে। তো আমাদের লিজ যখন শুরু হয়েছে, প্রথমে দেখো ডেট, বিগিনিং ব্যালেন্স, অ্যানুয়াল লিজ পেমেন্ট, এরপরে ইন্টারেস্ট 12%, এরপর রিডাকশান অফ লিজ লাইবিলিটি, এরপরে হচ্ছে লিজ লাইবিলিটি। এখন আমাদের বলছে কি জানুয়ারি 1 তারিখ 2020 সালে শুরু হয়েছে, তাহলে 1/1/2020 জানুয়ারি 1 তারিখ যেহেতু আমাদের, তাহলে লিজের কত, 6 লাখ টাকা। তাহলে এখানে প্রথম বছরে আমাদের বছরে যে তারিখে লিজ দিয়েছে সে তারিখে প্রথম হচ্ছে 1/1/2020 6 লাখ টাকা, 6 লাখ টাকা সরাসরি হবে। এরপরে আসো আমরা একটা পেমেন্ট করছি, অর্থাৎ ওই যে লিজের যে আছে আমরা সেটা পেমেন্ট করছি না, 1,24,798। তাহলে এই একই তারিখে আমরা চাইলে এই যে এটা এখানে দিছি না, আমরা চাইলে এটা এখানেও দিতে পারতাম, কিন্তু আমরা বোঝানোর সুবিধার্থে মানে ভাগ ভাগ করে বিষয়টা দিছি। তাহলে প্রথমে এই 1 তারিখে আমরা প্রথমে এটা লিজ নিছি। হ্যাঁ, প্রথমে লিজ নিছি 6 লাখ টাকা দামে। এরপর হচ্ছে এই একই তারিখে আবার একটা কি করছি, লিজ পেমেন্ট করছি। কি করছি, লিজের পেমেন্ট করছি, অর্থাৎ আমাদের যে কিস্তি আছে আমরা কিস্তি দিছি একটা, এই কিস্তির মধ্যে আমাদের কোনো সুদ নেই। কী বলছি বুঝছো, এই কিস্তির মধ্যে আমাদের কোনো সুদ নেই। অর্থাৎ তুমি 1 তারিখে লিজ নিছো, 1 তারিখে একটা কিস্তি দিছো, এই কিস্তির মধ্যে কি কোনো সুদ আছে? সুদ কাউন্ট করার জন্য তো অন্ততপক্ষে বছর শেষ হতে হবে নাকি? সো এটা হচ্ছে আমাদের জেনুইন টাকা, জেনুইন কিস্তির টাকা আর কি, এটার মধ্যে কোনো সুদ নেই, যার কারণে দেখো এখানে ইন্টারেস্ট আমাদের 0 বা কিছু নেই। তাহলে আমাদের লিজ লাইবিলিটির রিডাকশান অফ লিজ হলো তোমার 1,24,798। তাহলে এই 6 লাখ থেকে তুমি যদি 1,24,798 টাকা বাদ দাও, এই 6 লাখ থেকে যদি এটা বাদ দাও, তাহলে থাকে কত, 4,75,202 টাকা। অর্থাৎ তুমি এই টাকাটা একটা পেমেন্ট যখন করে দিছো, তখন তো তোমার লিজের টাকা হবে না, দায় কমবে না। এই যে কত টাকা দায় কমছে, রিডাকশান অফ লিজ লাইবিলিটিস, অর্থাৎ তোমার এত টাকা দায় কমছে। তাহলে 6 লাখ টাকা ছিল তোমার দায় ছিল 6 লাখ টাকা। এমনি 6 লাখ টাকা থেকে তুমি একটা কিস্তি পরিশোধ করছো, তাহলে আর দায় থাকে কত, 4,75,202 টাকা থাকে। ক্লিয়ার? তাহলে এখন আসো, এখন 1/1/2020 সালের এটা গেছে, 20 সালের প্রথমে আমাদের যে করছে আমরা লিজ নিছি আর পেমেন্ট করছি, এই দুইটা জার্নাল শেষ। এখন 2021 সালে 2021 সালে এখন আমাদের সুদ নির্ণয় করতে হবে, সুদ দিতে হবে। এখন যেহেতু 1 বছর হয়েছে, এখন তো আমাদের সুদ কাউন্ট হবে নাকি? তাহলে এখন মনে রাখতে হবে বিগিনিং ব্যালেন্স কোনটা আসবে, এই যে লিজ লাইবিলিটি যেটা আছে 4,75,202, এটাই চলে আসবে বিগিনিং ব্যালেন্সে 4,75,202। ওকে, তাহলে এটা আমাদের এখানে আসলো। আমাদের অ্যানুয়াল লিজ পেমেন্টটা 1,24,798 সবগুলো বছরে, শুধু লাস্টের বছরে গিয়ে 50,000 হবে। তাহলে অ্যানুয়াল লিজ পেমেন্টটা আমাদের এখানে একই আছে, 1,24,798। এখন ইন্টারেস্ট ধরা লাগবে 12%। কিসের উপর ধরবা, এই যে 4,75,202 টাকার উপর 12% ইন্টারেস্ট করো, তাহলে 57,024 টাকা আসে। ওকে, তাহলে 57,024 টাকা আসছে। এখন তাহলে রিডাকশান অফ লিজ লাইবিলিটিস কত হয়েছে, এই যে এখানে আমরা 1,24,000 টাকা ওরা পেমেন্ট করছে, লিজরে যে আমরা পেমেন্ট করছি, তাহলে এটার মধ্যে সুদ আছে কত, তাহলে 57,024 টাকা। তাহলে এখন এই তোমার থেকে 1,24,798 টাকা থেকে 57,024 টাকা বাদ দাও, তাহলে কত থাকে, 67,774 টাকা। ওকে, তাহলে কত থাকে, 67,774 টাকা। এটা হচ্ছে তোমার মেইন টাকা, আর এটা হচ্ছে এই যে আমরা 1,24,798 টাকা দিছি, এটার মধ্যে সুদ হচ্ছে তোমার 57,024 টাকা, আর বাকিটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, তাহলে আমাদের রিডাকশান অফ লিজ লাইবিলিটির কমে কত হয়েছে এখন, 67,764 টাকা, 74 টাকা। এখন আসো তাহলে, এখন আমাদের এই যে 4,75,202 থেকে এটা বাদ দাও,
67,774 টাকা বাদ দাও, তাহলে কত থাকে? 4,07,428 টাকা। কত? 4,07,428 টাকা থাকে। ওকে, এখন আসি, এটা আবার 22 সালে চলে আসবে। তাহলে এই বছরে আমাদের সুদ নির্ণয় করা হয়েছে, এখন আবার আমাদের 2022 সালে চলে যাবে, 21 সাল শেষ 2022 সালে। তাহলে এই যে এটা আমাদের যেটা লিজ লাইবিলিটি, সেটাই আবার 22 সালের বিগিনিং ব্যালেন্স হবে। বিগিনিং ব্যালেন্স হলে আমাদের অ্যানুয়াল পেমেন্টটা 1,24,798 টাকা। এখন আবার এটার উপরে ইন্টারেস্ট ধার্য করো 12%, 4,07,428 টাকার উপর 12% করলে 48,891 টাকা। তাহলে এখন কি করবা? 1,24,798 থেকে এটা বাদ দাও, তাহলে থাকে 75,960 টাকা। এখন এই যে এটা আমাদের কি রিডাকশন অফ লিজ লাইবিলিটিস, তাহলে এখন এই যে আমাদের যে লাইবিলিটি ছিল এটা থেকে এটা রিডাকশন করো, বাদ দাও। তাহলে 4,07,428 থেকে 75,960 বাদ দিলে বা বিয়োগ করলে আসে 3,31,521 টাকা। এটা হচ্ছে আমাদের এখন লিজ লাইবিলিটিস বা দায়। অর্থাৎ আমরা যতবার পেমেন্ট করব ততবার আমাদের দায় কমবে, বুঝছো? কারণ আমরা তো ওর থেকে লিজ নিচ্ছি যে বছরে বছরে আপনাকে এত টাকা আমরা দিব। সো আমরা যতবার টাকা পরিশোধ করবো ততবার তো আমাদের দায় কমবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের আর এটার এই 1,24,000-এর মধ্যে আমাদের 798-এর মধ্যে কত টাকা আছে? সুদ 48,991 টাকা। দেখো 2021 সালে সুদ ছিল এত, 2022 সালে সুদ কমে হয়েছে এত। ওকে, অর্থাৎ আমরা যে এই টাকাটা দিচ্ছি এটার মধ্যে কত টাকা সুদ আছে। আমরা এই শিডিউলটা কেন করি? মেইনলি আমরা করি হলো যে তোমার মেইন টাকা আর সুদের টাকা আলাদা করতে, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট, এই দুইটা আলাদা করার জন্য আমরা এই শিডিউলটা তৈরি করি, বুঝছো? তাহলে এটা আমরা গেল। এরপরে 22 সাল গেল 23 সালে আবার এই এটা যে লাইবিলিটিস আছে এটা চলে আসবে বিগিনিং ব্যালেন্সে। এটার উপর আবার আমাদের 12% সুদ, তাহলে সুদ করলে আমাদের আসে 85,015 টাকা। তাহলে এটা থেকে এখন এটা বাদ দাও, তাহলে 2,46,506 টাকা। আবার 2024 সালে এটা আমাদের লিজ লাইবিলিটি, এটা চলে আসবে এখন বিগিনিং ব্যালেন্স। সো আর অ্যানুয়াল পেমেন্টটা এটা আমাদের সমান আছে, তো এটার উপর আবার 12% করো, 29,581 টাকা। তাহলে এটা থেকে এটা বাদ দাও, তাহলে আর থাকে কত? 95,217 টাকা। তাহলে এখন এই 2,46,506 থেকে 95,217 টাকা বাদ দাও, তাহলে আসে 1,51,289 টাকা। ওকে, এরপরে 2025 সালে আমাদের এটা হচ্ছে তোমার এন্ডিং ব্যালেন্স, এখন এটা হয়ে যাবে বিগিনিং ব্যালেন্স। তাই এটার উপর আবার 12% করলে 18,155 টাকা। তাহলে এখন আমাদের এটা থেকে এটা বাদ দাও, তাহলে থাকে 1,06,643 টাকা। হ্যাঁ, এখন এটা থেকে এটা বাদ দাও, তাহলে 44,646 টাকা থাকে। এখন লাস্ট ইয়ারে গিয়ে বা বছরের শেষে গিয়ে আমাদের যেহেতু বলছে 50,000 টাকা রেসিডুয়াল ভ্যালু আছে, তখন সেটা কি করতে হবে? অ্যানুয়াল পেমেন্ট আমাদের লিখতে হবে। আমরা ওই যে ফাইন্যান্সে একটা চ্যাপ্টার করছি না, কি জানি ক্যাপিটালের একটা চ্যাপ্টার করছি না, ওই চ্যাপ্টারে আমরা কি করতাম? বছরের শেষে গিয়ে সেলস ভ্যালু এরপরে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতাম, ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারে মেবি। ঠিক একইভাবে এখানেও আমাদের লাস্টের বছরে গিয়ে এটা যোগ করতে হবে এখানে। তাহলে এখানে আমরা যদি এটা 50,000 বসাই লাস্ট বছর, রেসিডুয়াল ভ্যালু মানে কি? তোমার বছরের শেষে বা মেয়াদ শেষে এটা পরিশোধ করা লাগবে, সেই জন্য এটা মেয়াদ শেষে আমরা এখানে যোগ করে দিছি। দেখো এখন এখানে 44,646 টাকা আছে না, এটার উপর 12% করো, তাহলে 5,354 টাকা। হ্যাঁ, এখন 55,000 এখানে আছে 50,000 থেকে তুমি 5,354 টাকা বাদ দাও, তাহলে থাকে 44,646 টাকা। তাহলে এখন এই 44,646 থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা মাইনাস করলে আমাদের 0 হয়। সো আমাদের কিস্তি পরিশোধ করা ডান। অর্থাৎ এই যে আমাদের 2025 সালে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কিস্তি পরিশোধ করা ডান। কি বলছি বুঝছো? এটাই হলো আমাদের আসল কাহিনী। তাহলে আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করে ফেলছি ইয়ার বাই ইয়ার। এখন আসো ওয়ার্কিং, আমরা এখানে একটা ওয়ার্কিং দেখেছি ক্যাপিটাল ডেপ্রিসিয়েশনের সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। হ্যাঁ, তাহলে কস্ট কত আমাদের? 6 লাখ টাকা। সেলভেজ ভ্যালু কত? 50,000 টাকা। মাইনাস করবা ইউজফুল লাইফ কত? 6 বছর।
তাহলে 5,50,000 ডিভাইডেড বাই 6, 91,667 টাকা। এটা আমাদের প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন হবে। ওকে, তাহলে এখন আসো আমরা সরাসরি জার্নালে চলে যাই। 3 নম্বরে জার্নাল। এখন আসো তাহলে আমাদের লিজের বইতে জার্নাল দিতে হবে এখানে, কারণ আমাদের কোশ্চেনে বলে দিয়েছে জার্নাল এন্ট্রি ফর লিজিং, লিজের বইতে জার্নাল দিতে বলছে। ক্লিয়ার? তাহলে লিজের বইতে এখন আমাদের জার্নাল দিতে হবে। এখন আসো ডেট, এরপরে অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আসো প্রথমে আমরা যে লিজ নিয়েছি 6 লাখ টাকা দিয়ে, সেটার একটা জার্নাল হবে। তাহলে 1/1/2020 সালে লিজ ইকুইপমেন্ট ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। তুমি কারো কাছ থেকে একটা ইকুইপমেন্ট লিজ নিলে তোমার কাছে সম্পদ যাবে, তো লিজ ইকুইপমেন্ট ডেবিট। আর তোমার কী বাড়বে? দায় বাড়বে, যেহেতু লিজ নিচ্ছে। দায় বাড়লে কী হবে? দায় বাড়লে ক্রেডিট হবে 6 লাখ টাকা। এরপরে একই তারিখে, এই দেখো 1/1/2020, 1/1/2020 একই তারিখে তুমি একটা পেমেন্ট করছো। কিসের পেমেন্ট করছো? ওই যে আমাদের কিস্তির পেমেন্ট। কিস্তির পেমেন্ট কত? 1,24,798 টাকা। তাহলে এখন আসো, এটা আমাদের কি পেমেন্ট করলে তোমার থেকে নগদ টাকা চলে গেছে, আবার দায়ও কমে যাচ্ছে। দেখো এখানে দায় বাড়ছে না, এখানে দায় কমে যাচ্ছে না। লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে 1,24,798, 1,24,798 তোমার দায় কমলো। এখন এটা হলো আমাদের বছরের প্রথমে, যখন আমরা লিজ নিছি 1 তারিখে একটা লিজ নিছি 6 লাখ টাকা দামের। এরপর আমি একটা পেমেন্ট করছি 1,24,798 টাকা দামে। ওকে, এখন আসো ঠিক একইভাবে আমাদের প্রত্যেক বছরে এক্সিকিউটরি কস্ট বহন করা লাগবে লিজের। তাহলে একই তারিখে আবার এক্সিকিউটরি কস্ট আমাদের বহন করতে হলে জার্নাল কী হবে? এক্সিকিউটরি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। 5,000 5,000 প্রত্যেক বছর 5,000। তো এটা জার্নাল হলো এক্সিকিউটরি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 5,000 5,000। ক্লিয়ার? এটা আমাদের গেল। এখন আসো এই পর্যন্ত আমাদের গেল 1/1/2020। এখন বছরের শেষে গিয়ে আমাদের এখন ইন্টারেস্ট বা সুদ ধার্য করতে হবে। বছরের শেষে গিয়ে আমরা কি করব? সুদ ধার্য করব। তাহলে 31/12/2020 সালে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশনে একটা জার্নাল তো দেওয়া লাগবে। ডেপ্রিসিয়েশন হয় কখন? বছরের শেষে। ইন্টারেস্ট ধার্য করব কখন? বছরের শেষে। ওকে, কারণ তুমি 1 তারিখে লিজ নিছো, 1 তারিখে একটা পেমেন্ট করছো, 1 তারিখে তুমি সাথে সাথে লিজ নিলে তো তোমার সুদ ধার্য হবে না, এটা তো বছর শেষ হতে পারে নাকি? তো বছর শেষ হয়েছে আমাদের এখানে এই যে ইন্টারেস্টও ধার্য হয়েছে, ডেপ্রিসিয়েশনও ধার্য হয়েছে। বুঝছো? যার কারণে আমাদের 31/12/2020 সালে গিয়ে আমরা ইন্টারেস্ট ধার্য করছে বা সুদ ধার্য করছে, বছর শেষ হয়েছে আরে। তাহলে ডেপ্রিসিয়েশনের জার্নাল তো অলওয়েজ একটাই হয়, ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর আমরা এটার মান বের করছি অলরেডি 91,667 টাকা। প্রত্যেক বছরেই একই টাকাই হবে, একই জার্নাল হবে ডেপ্রিসিয়েশনে। এরপরে ইন্টারেস্টের জার্নাল কি? যখন ইন্টারেস্ট অ্যাক্রুয়েড বা বকেয়া হয়েছে বছর শেষে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 57,024 টাকা। 57,024 টাকা, এই যে দেখো 57,024 টাকা। ওকে, এরপরে আসো এখন এই যে এটা ধার্য করছে 31 তারিখে, এখন আজকে ধার্য করছে, কালকে আমরা সে টাকা পরিশোধ করে দিয়েছি। কি? কালকে আমরা 2021 সালে 1/1/2021 সালে সে টাকা পরিশোধ করে দিয়েছি দায়। তাহলে প্রথমে হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট দায় ছিল সেটা আমরা পরিশোধ করছি। ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। দায় আমাদের দায়ও কমে গেছে, ব্যয়ও কমে গেছে এখন আমাদের। ওকে, তাহলে আমাদের এখন দায় কমে গেছে এটা। তাহলে আমাদের এখন এটা দায় কমে গেছে, এখানে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট আমাদের এটা পরিশোধ করে দিছে। ঠিক একইভাবে 2021 সালে এখন আমরা এটা শুধুমাত্র এখানে ইন্টারেস্ট পরিশোধের আবেদন দিছি। এরপরে হচ্ছে এখন আমরা কি দিছি? সুদ সহ পেমেন্ট করছে, অর্থাৎ সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করছে। তাহলে সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এরপরে লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। কি বলছে বুঝছো? এখানে দেখো, এখানে আমরা দুইটা জার্নাল দিছি না, তোমরা চাইলে এখানে একটাও দিতে পারো। মনে করি এখানে আমরা যে ইন্টারেস্ট এক্সপেন্স লিখছি ক্রেডিট, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স লিখছি ডেবিট, তাহলে এই ডেবিটে ক্রেডিটে কিন্তু এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়। তাহলে থাকে কি? ইন্টারেস্ট পেয়েবল ডেবিট 57,024 টাকা। এরপরে লিজ লাইবিলিটি ডেবিট 67,774 টাকা। ক্যাশ ক্রেডিট 1,24,798 টাকা। দিন শেষে তোমরা যদি এখানে দুইটা জার্নাল না দেয়, একটা জার্নাল দেয়, তাহলে কি দিবা? ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকা কিন্তু সেম, এই টাকাই।
আর এখানে 1,24,798 টাকা, এভাবেও দিতে পারো। হ্যাঁ, এটা সমস্যা নেই। তাহলে এটা আমাদের গেল 2021 সালে। এখন আমাদের কি করতে হবে, এক্সিকিউটিভ কস্ট দিতে হবে আবার 2021 সালের। তাহলে এক্সিকিউটিভ কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। এই যে, কারণ প্রত্যেক বছরে এক্সিকিউটিভ কস্ট 5,000 টাকা করে দিতে হবে। আবার দেখো, তাহলে এক্সিকিউটিভ কস্ট গেলে আবার 31/12/2020 সালে আবার আমাদের ইন্টারেস্ট ধার্য করা লাগবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কত, 48,891। এই যে দেখো, আমরা 21 সালেরটা দিছি এরকম, এখন এই 2022 সালের কত, 48,898। এই যে আমরা এই সুদটা ধার্য করছি, এটা হলো তোমার 20 সালের সুদ। 31 তারিখ কিংবা 1/1/2021 সালে ধার্য করছি, একই কথা। তাহলে এটা হচ্ছে 2020 সালে, এটা হচ্ছে 2021 সালে। অর্থাৎ বছর শেষ হলে যেহেতু আমরা ইন্টারেস্ট ধার্য করে, বছর শেষ হলে ইন্টারেস্ট দেখো 21 সালের ইন্টারেস্ট আমরা বছর শেষে ধার্য করছি, 31/12/2021 এই সালে ধার্য করছে কত, 48,891 টাকা। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপরে আমাদের ডেপ্রিসিয়েশন ধার্য করা লাগবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 91,667 টাকা। ওকে, তোমরা চাইলে এখানে আবার কি করতে পারো, এখানে আমরা যদি সবগুলো এক এক দিয়ে করতে যাই, 1/1/2021, 1/1/2022, তাহলেও করতে পারো। ঠিক একইভাবে এই জার্নাল হবে, এই জার্নালই হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাট এমনি দিলেও তোমরা পারো, সবভাবেই করতে পারবা, নো প্রবলেম। এখন আসো, 31/12/2020 সালে প্রদেয় ইন্টারেস্ট বা দায় বাড়ছে, ইন্টারেস্ট জমা হয়েছে সবগুলো। সো অর্থাৎ আমরা বছরের শেষে ইন্টারেস্ট কী করে ধার্য করি, এটাই আর কি এখানে বুঝাইছে। এরপরে 1/1/2021 সালে সে দায় পরিশোধ করছে, 1 তারিখে গিয়ে আমরা সে দায় পরিশোধ করছি, তখন আমাদের জার্নাল কী হয়েছে, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, বা আমরা যে সুদ সহ পেমেন্ট করছি তখন হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। এরপর হলো তোমার ইন্টারেস্ট কী কর লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে এটাও আমাদের গেল। এরপরে হচ্ছে দেখো, এটা আবার এখানে দিছি 1/1/2020 সালে লিজ শুরুর জন্য আমরা একটা জার্নাল দিছি, 6 লাখ টাকার একটা জার্নাল দিছি, রাইট। এখানে আমরা 6 লাখ টাকার একটা জার্নাল দিছি, যেহেতু লিজ শুরু করছি এটা দিয়ে। এরপর আমরা প্রথম পেমেন্ট করছি, কিন্তু দেখো 1/1/2021 সালে কি আমরা লিজ শুরুর জার্নাল দিছি, প্রত্যেক বছর কি লিজ নেয়, সেজন্য আমরা 2021 সালে কিন্তু এই 6 লাখ টাকার জার্নাল দিইনি, কারণ লিজটা আমরা একবারে নিই, সেজন্য এটা বছরের প্রথমেই একবারই হবে। কিন্তু দ্বিতীয়বার আমরা কি করছি, 2021 সালে লিজের পেমেন্টের জার্নাল দিছি, সুদের জার্নাল দিছি, ডেপ্রিসিয়েশনের জার্নাল দিছি, অর্থাৎ পেমেন্টের জার্নাল। এখানে আর এটা হবে না, সেজন্য এখানে ক্রস দিয়েছে। এভাবে প্রত্যেক প্রত্যেক বছরে আমাদের আর কোনো লিজ শুরুর যে জার্নাল 6 লাখ, এটা আর হবে না। এরপরে 31/12/2020 ইন্টারেস্ট রেকর্ড করা হয়েছে, তারপরের বছরে 1 তারিখ বা 1/1/2021 সেটা পরিশোধ করা হয়। বছরের শেষে শুধু ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন রেকর্ড করা হয়, এটা বছরের শেষে। 31 তারিখ কিংবা পরের বছরে 1 তারিখ, দুইটা একই কথা, তোমরা চাইলে দুইটাই করতে পারো। ওকে, এখন আসে এক্সিকিউটিভ কস্ট বলছে পার ইয়ার 5,000 টাকা, সেজন্য প্রতি বছর এক্সিকিউটিভ কস্টের জার্নাল দেওয়া লাগবে। সো এখন আমরা যদি 10 বছর করে 20 বছর করে প্রত্যেক বছরেই একটা জার্নাল থাকবেই 1 তারিখে, সেটা হলো এক্সিকিউটিভ কস্ট ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। এটা একদম ইজি, এটা নিয়ে কোনো প্যারা নেই। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।